রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে দিনব্যাপী চলছে প্রতীক বরাদ্দ। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। ঢাকা আঞ্চলিক কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল, সেগুনবাগিচা থেকে যুক্ত আছেন সহকর্মী আজহার লিমন এবং ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে যুক্ত আছেন ইমদাদুল আজাদ। শুরুতেই যাচ্ছি আগারগাঁওয়ের আঞ্চলিক কার্যালয়ে মিয়া আমিরুলের কাছে। আমিরুল, জানাবেন প্রতীক বরাদ্দ তো শুরু হয়েছে, এই কার্যালয় থেকে কোন কোন আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে? উজ্জ্বল, আমি রয়েছি ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার যে কার্যালয় সেখানে মূলত ঢাকা 13 এবং 15 আসনের যে ব্যাপারগুলো রয়েছে, সংশ্লিষ্ট কাজগুলো রয়েছে সেখান থেকে মূলত করা হচ্ছে। এবং আপনি জেনে থাকবেন ঢাকা 13 এবং 15 আসন গুরুত্বপূর্ণ দুটি আসন। এখানে আমরা দেখেছিলাম যে জামায়াতের যে আমির রয়েছেন তিনি ঢাকা 11 আসন, ঢাকা 15 আসনে তিনি মূলত প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একই সাথে ঢাকা 13 আসনে দুজন প্রার্থী রয়েছেন। আমরা দেখেছিলাম যে জামায়াত জোটের মাওলানা মামুনুল হক রয়েছেন এবং সেই সাথে রয়েছেন বিএনপি জোটের আরেকজন প্রার্থী রয়েছেন ববি হাজ্জাজ। এখানে মূলত আজকের যে প্রতীক বরাদ্দ, সেই প্রতীক বরাদ্দর পাশাপাশি মূলত মতবিনিময় সভা হচ্ছে। এখানে আমরা দেখেছিলাম রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছিল, তিনি যেমনটি বলছিলেন যে মূলত প্রতীক বরাদ্দের পর যেহেতু এখানটায় প্রচার প্রচারণা শুরু হবে, সেক্ষেত্রে প্রচারণার ক্ষেত্রে মাঠে প্রার্থীদের মধ্যে একটি সংঘাত, সহিংসতা কিংবা বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। আপনি জেনে থাকবেন যে গতকালই কিন্তু একটু ঘটনা ঘটেছিল যে ঢাকা 15 আসনের যে জায়গাটি রয়েছে সেখানে, সেই ক্ষেত্রে প্রার্থীদের করণীয় এবং সেই সাথে আনুষঙ্গিক ব্যাপারগুলো নিয়ে তিনি আচরণবিধি নিয়ে বিশেষভাবে বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আপনি জেনে থাকবেন যে এখানে যে দুইটি আসনের কথা বলছিলাম, ঢাকা 13 এবং ঢাকা 15 আসন, এখানে মূলত প্রায় 17 জনের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং গতকাল পর্যন্ত আমরা যে হিসাব নিকেশ দেখেছি, এখন পর্যন্ত ঢাকার যে 20টি আসন রয়েছে সেখানে প্রায় 185 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং একই সাথে ঢাকা এবং দেশব্যাপী আমরা দেখছিলাম যে 298টি আসনের মধ্যে 305 জন প্রার্থীরা তারা প্রত্যাহার করেছেন। এবং এরপরে আমরা যখন দেখেছিলাম যে রিটার্নিং কর্মকর্তারা তারা সিদ্ধান্ত দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে মনোনয়ন যাচাই বাছাই শেষে এবং পরবর্তীতে যখন আপিল শুনানি হয়, পরবর্তীতে কিন্তু এখন যে সংখ্যাটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে 1967 জন। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছিলাম। এবং প্রতীক বরাদ্দর পাশাপাশি আপনি জেনে থাকবেন যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের যেহেতু একটি প্রতীক রয়েছে, তারা সেই প্রতীকে ভোট করবেন। এবার যেহেতু একটি কথা জানিয়ে রাখতে চাই, এবার যেহেতু আরপিওতে পরিবর্তন আনা হয়েছে, সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরা বা যে দলে রয়েছে তারা কিন্তু সেই দলেই তারা ভোট করবেন। আমরা এবার একটু যেতে চাই, আমাদের সেগুনবাগিচায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী আজহার লিমন। আজহার, জানাবেন আপনার সেখানকার কার্যক্রম কেমন চলছে, জানাবেন। জি, আমিরুল, আমি এখন আছি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এবং এখানে কিন্তু এই ঢাকা মহানগরীর 13টি আসন এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বা এই রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে, যেটি সকাল থেকে দেখছি যে সকাল 9টা থেকেই ঢাকা 4 থেকে এই যে ঢাকা 18 এর মধ্যে যে 13টি যে সংসদীয় আসন, এই সংসদীয় আসনের কখন কোন আসনের প্রতীক বরাদ্দ হবে এর জন্য কিন্তু একটা তালিকা কিন্তু গতকালই কিন্তু টাঙিয়ে দেওয়া হয়েছে। এবং সেই এখন পর্যন্ত আমরা দেখছি যে ঢাকা 4, ঢাকা 5 এই আসনগুলোতে প্রতিদ্বন্দ্বী যে প্রার্থীরা যাদের মনোনয়ন বৈধ হয়েছে বা চূড়ান্তভাবে যারা প্রার্থী হয়েছেন তাদের মাঝে কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন চলছে ঢাকা 6 আসনের প্রতীক বরাদ্দ এবং এখানকার যে রিটার্নিং কর্মকর্তা এই ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী এই প্রতীক বরাদ্দ করছেন। আমরা দেখছি যে এখানে সবাই আইন মেনেই ঢুকছে, বিশেষ করে এই বিভাগীয় কমিশনারের কার্যালয় অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এখানে এই পর্যন্ত নেতাদের সঙ্গে কিছু বেশি কর্মী সমর্থক থাকলেও আমরা দেখছি যে এই গেট দিয়ে যখন তারা ঢুকছে 3 জন করে ঢুকছে এবং তারা তাদের প্রতীক নিয়ে এই প্রতীকটি কিন্তু স্বাক্ষর করে এই প্রতীকটি দিচ্ছেন এই বিভাগীয় কমিশনার বা রিটার্নিং কর্মকর্তা, তারা বের হয়ে আসছেন এবং এসে তারা তাদের যে প্রাথমিক যে অনুভূতি সেটি তারা জানাচ্ছেন। তারা আমাদেরকে যেটি জানাচ্ছেন, তারা তাদের এলাকায় কি করবেন বা তাদের প্রার্থী হিসাবে তাদের মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের কি মনে হচ্ছে সেগুলো কিন্তু তারা বলছেন। বিশেষ করে আমরা দেখলাম যে ঢাকা 4-এর যিনি জামাতের প্রার্থী উনি
বললেন যে এই নির্বাচনটি শুধু সংসদীয় বা সংসদ নির্বাচন নয়, এর সঙ্গে আরও আরেকটি ভোট হচ্ছে গণভোট। উনি গণভোটের পক্ষেও সম্মত উদ্বোধনের কথা বললেন এবং একই সঙ্গে ওই আসনের যিনি বিএনপি প্রার্থী তিনি কিন্তু বললেন যে ওই এলাকাকে এতদিন ধরে তারা যে উঠান বৈঠক করেছেন, তারা যে নানান ধরনের কর্মসূচি এই কদিন নীরবেই সময় করেছেন, তারা তাদের এলাকাকে ঢেলে সাজানোর জন্য কী করবেন সেটি বললেন। আমরা এখানে আছি, এই প্রতীক বরাদ্দের কার্যক্রমটি চলছে, এখন থেকেই কিন্তু মোটামুটি নির্বাচনের আওয়াজটা শুরু হয়ে যাবে। আমরা আমাদের সহকর্মী ইমদাদের কাছে চলে যাচ্ছি, তিনি আছেন একটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। আজহার, আমরা আছি ঢাকা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে। এখানে আজকে মোট 5টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। মূলত ঢাকার 5টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আমরা খোঁজ নিয়ে যেটা জানতে পারলাম যে বেলা 11টা থেকে এখানে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। মূলত ঢাকার 5টি আসনের প্রার্থী মোট 32 জন বৈধ প্রার্থী আছেন। এর মধ্যে ঢাকা 1, ঢাকা 2, ঢাকা 3, ঢাকা 19 এবং ঢাকা 20 এই 5টি আসনের প্রার্থীদের এখানে প্রতীক বরাদ্দ দেওয়ার কথা রয়েছে। এখানে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কিছু স্বতন্ত্র প্রার্থী এবং জামায়াতের একজন প্রার্থী ভেতরে প্রবেশ করেছে, আর বাকি প্রার্থীরা এখনও আসেনি। তাদের কর্মী সমর্থকরা অনেকেই এসে এখানে ভিড় জমিয়েছেন। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে বেলা 11টার পরে মূলত এখানে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এখানে একটু যদি জানিয়ে রাখি যে ঢাকা 1 আসন এটি নবাবগঞ্জ এবং দোহার নিয়ে গঠিত। এখানে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক এবং জামাতের প্রার্থী রয়েছেন ব্যারিস্টার নজরুল ইসলাম। ঢাকা 2 আসনে কেরানীগঞ্জ এবং সাভারের একাংশ নিয়ে ঢাকা 2 আসনটি গঠিত। এখানে বিএনপির প্রার্থী ডাক্তার সাবিক ভিপি আমানুল্লাহ আমান এবং জামাতের প্রার্থী এখানে রাওয়ার ক্লাবের চেয়ারম্যান আব্দুল হক। আর ঢাকা কেরানীগঞ্জের আরেকটি অংশ ঢাকা 3 আসন, এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এখানকার প্রার্থী এবং জামাতের প্রার্থী সেখানে শাহিনুর ইসলাম। এবং ঢাকা 19 আসনের বিএনপির প্রার্থী দেওয়ান সালাউদ্দিন এবং সেখানে ঢাকা 19-এ 10 দলীয় জোটের অংশ হিসেবে এই আসনটি জামাত এনসিপিকে ছাড় দিয়েছে। এখানে এনসিপির প্রার্থী দিলশানা পারুল এবং ঢাকা 20 আসনে বিএনপির প্রার্থী তমিজউদ্দিন, এটি ধামরাই উপজেলা নিয়ে গঠিত। আর এইখানেও এই ঢাকা 20 আসনেও জামাত তাদের জোটের আসন ছাড়ের সমঝোতা হিসেবে এই আসনটি এনসিপিকে ছেড়ে দিয়েছে। এই আসনে এনসিপির প্রার্থী নাবিলা তাসনিম। আমরা এখন পর্যন্ত যেটি দেখছি এই ঢাকা জেলা রিটার্নিং অফিসের কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে যে প্রার্থীরা এখনও স্বতন্ত্র প্রার্থী কয়েকজন এসেছেন, দলীয় যারা অন্যান্য প্রার্থী এখনও তারা আসেননি, তাদের নেতাকর্মীরা অনেকে এসে ভিড় জমিয়েছেন। বেলা 11টা থেকে এখানে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হবে। ঢাকার বাইরের প্রতীক বরাদ্দের খবর জানবো। গাজীপুর থেকে যুক্ত আছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, জানাবেন গাজীপুরে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়েছে কিনা এবং কতগুলো আসনে এই প্রতীক বরাদ্দের কার্যক্রম চলবে? দুঃখিত, নাজমুস সাকিব রয়েছেন নারায়ণগঞ্জের চাষারায়। মূলত আমরা আছি নারায়ণগঞ্জে সব মিলিয়ে মোট আসন আসলে 5টি, এবং এই 5টি আসনে আমরা দেখেছি যে প্রায় শতাধিকের কাছাকাছি কিন্তু প্রার্থীরা আসলে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এবং গতকালকে যেহেতু প্রত্যাহারের শেষ দিন ছিল, সেখানে যদিও আমরা দেখেছি যে বৈধ প্রার্থী আসলে মূলত 50 জন ছিলেন, তবে তার মধ্যে 3 জন প্রার্থী তারা কিন্তু তাদের যেই নমিনেশন সেটা আসলে প্রত্যাহার করেছেন। এবং এই 3 জনের মধ্যে আমরা দেখেছি যে জামায়াতভুক্ত যেই জোট রয়েছে সেই জোটের আসলে 10 দলের 2টি দল তাদের যে প্রার্থীতা সেটাকে প্রত্যাহার করেছেন। নারায়ণগঞ্জ 1 এবং 2 এই 2টি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের 2 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন। এবং নারায়ণগঞ্জের আরেকটি আসনে অর্থাৎ নারায়ণগঞ্জ 3-এ কিন্তু আমরা দেখেছি যে আরেকজন প্রার্থী যিনি খেলাফত মজলিসের তিনি কিন্তু তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অর্থাৎ 3 জন গতকালকে প্রার্থিতা তার প্রত্যাহার করেন। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা 47 জন প্রার্থী দেখতে পাচ্ছি। এবং এই যে 5টি আসন সেই 5টি আসনে কিন্তু যারা
হেভিওয়েট প্রার্থী আছেন কিংবা একে অন্যের সঙ্গে যেই প্রতিদ্বন্দ্বিতা হবে সেগুলো কিন্তু মূলত দেখাই যাচ্ছে এবং সেগুলো নারায়ণগঞ্জের যারা ভোটাররা আছেন তারাও কিন্তু সেটা আসলে এখনো পর্যন্ত সেই দিকেই আসলে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে আসলে রিটার্নিং কর্মকর্তা যিনি অর্থাৎ নারায়ণগঞ্জের যিনি জেলা প্রশাসক তার সঙ্গে কথা বলেছি এবং যিনি তথ্য প্রদানকারী কর্মকর্তা তাদের সঙ্গে আসলে কথা হয়েছে। সব মিলে তারা যেটা জানাচ্ছেন যে মূলত আজকে ঠিক 10টা নাগাদ কিন্তু এই যে প্রতীক বরাদ্দ সেটা শুরু হওয়ার কথা, কিন্তু কিছুটা সময় আসলে বিলম্ব হবে। বলা হচ্ছে যে 11টার পর আসলে প্রতীক বরাদ্দ এই যে নারায়ণগঞ্জের 5টি আসনের শুরু হবে এবং যেহেতু 47 জন প্রার্থী এখনো পর্যন্ত রয়েছেন এবং 47 জন প্রার্থী আসলে তারা আশাই করা যাচ্ছে তারা আসলে এখানে আসবেন এবং তাদের যেই কোন কোন প্রতীক আসলে তাদেরকে দেওয়া হচ্ছে এবং দলীয় প্রতীক যারা তাদেরটা তো অনেকটা আসলে কনফার্মের বাইরে স্বতন্ত্র প্রার্থীও আসলে অনেকে আছেন, তাদেরকে কি প্রতীকগুলো দেওয়া হচ্ছে সেই সব বিষয়ে কিন্তু আমরা তখনই আসলে জানতে পারবো। তবে আমরা নারায়ণগঞ্জে যারা এই যে কয়েক লাখ আসলে ভোটার আছেন সেই ভোটারদের প্রত্যাশার কথা আমরা শুনছিলাম। তারা যেটা বলছেন যেহেতু আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের এবং সেই নির্বাচন ঘিরে তাদের একটা বিশাল আসলে প্রত্যাশা আছে এবং সেদিন যেহেতু গণভোট হবে অর্থাৎ সংস্কারের নানা ধরনের ইস্যু আছে, তারাও আসলে চাচ্ছেন যে একই দিনে বাংলাদেশের এই যে প্রথম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দুটা অনুষ্ঠিত হবে, সব মিলিয়ে তারাও কিন্তু মুখিয়ে রয়েছেন। তবে নারায়ণগঞ্জের নানা ধরনের আসলে মানুষের যে প্রত্যাশা সেটা কিন্তু আমরা জানছিলাম। তারাও যেটা বলছেন যে তাদের কর্মসংস্থান কিংবা মাদক সহ নানা ধরনের যেহেতু সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোই দূরীকরণের জন্য যাতে আগামী দিনে যারা নির্বাচিত হবে তারাই যাতে তার জন্য এগিয়ে আসে এবং সেই অনুযায়ী আসলে কাজ করে। আমরা আসলে হয়তো কিছুক্ষণ পরে জানাতে পারবো কে কোন প্রতীকে আসলে পেয়েছেন। এই ছিল নারায়ণগঞ্জের জেলা কার্যালয় থেকে সবশেষ। উজ্জ্বল। নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের সবশেষ খবর জানাচ্ছিলেন নাজমুস সাকিব।